নমস্কার, জনতার দর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, যে দল একসময় মা মাটি মানুষের স্লোগানে গোটা রাজ্য কাঁপিয়েছিল, নির্বাচনী ধাক্কার পর সেই দলের ভেতরেই এখন চলছে অস্তিত্ব রক্ষার যুদ্ধ। প্রশ্নটা শুধুমাত্র ক্ষমতার আর একেবারেই নয়, প্রশ্নটা এখন পরিচয়ের। তৃণমূল কংগ্রেস নামটা কার, জোড়া ঘাসফুল প্রতীক কার হাতে থাকবে, আর সবচেয়ে বড় কথা, কয়েকজন বিধায়ক বা সাংসদ একসঙ্গে হাত তুললেই কি একটা রাজনৈতিক দলের মালিকানাটা বদলে যায়? এই প্রশ্নের উত্তর খুঁজতে আজ আমরা যাব সংবিধানের পাতা থেকে সুপ্রিম কোর্টের এজলাস পর্যন্ত। মহারাষ্ট্রের শিবসেনা ভাঙনের ছায়া কিভাবে বাংলার রাজনীতিতে ফিরে আসছে, দলত্যাগ বিরোধী আইন আসলে কি বলে, আর এই মুহূর্তে দিল্লির আদালতে ঠিক কি চলছে, সবকিছু গভীরে ঢুকবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে এমন একটা আইনি মোড়ক আছে যেটা হয়তো আপনাদের ধারণাটাই পুরো বদলে দিতে পারে। 2026 সালের মে মাসে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল বেরোলো, আর সেই ফল রাজ্যের রাজনীতিকে একেবারে ওলটপালট করে দিল। দীর্ঘ 15 বছর ধরে ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস 294 আসনের বিধানসভায় সীমাবদ্ধ থেকে গেল মাত্র 80 কোঠায়। উল্টো দিকে বিজেপি ইতিহাস গড়ে 200-র বেশি আসনে জয় পেল, রাজ্যে প্রথমবারের মতো তারা সরকার গঠনের অধিকার পেল। আরো বড় ধাক্কা, খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ভবানীপুর কেন্দ্রে হেরে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে, যিনি একসময় তারই ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। মে মাসের শুরুতেই বিজেপি সরকার শপথ নেয়, আর শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী চেয়ারে বসেন। এতদিন যে দল রাজ্যের প্রশাসনিক ক্ষমতার কেন্দ্রে ছিল, রাতারাতি সেই দল বিরোধীর আসনে চলে গেল। আর ক্ষমতা হারানোর এই ধাক্কাই যেন দলের অন্দরে জমে থাকা সমস্ত রকমের অসন্তোষের বাঁধ ভেঙে দিল। ক্ষমতায় থাকাকালীন যে সমস্ত ফাটলগুলো ঢাকা পড়েছিল প্রশাসনিক নিয়ন্ত্রণের চাদরে, হার পরবর্তী পরিস্থিতিতে সেইগুলোই প্রকাশ্যে চলে আসে। দলের একাংশের অভিযোগ ছিল সাংগঠনিক সিদ্ধান্তে একচ্ছত্র নিয়ন্ত্রণ, তৃণমূল স্তরের নেতাদের মতামতের গুরুত্ব না পাওয়া, আর সর্বোপরি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে দীর্ঘদিনের ক্ষোভ। অন্যদিকে মমতা অনুগত অংশের বক্তব্য, এই ভাঙন আসলে বিজেপির কৌশলেরই ফসল। ক্ষমতা হারানোর পর দলকে দুর্বল করতে একাংশকে ভাঙিয়ে নেওয়া হচ্ছে। দুই বক্তব্যই রাজনৈতিকভাবে বিতর্কিত, আর দুটোরই কিন্তু স্বাধীন যাচাই একেবারে সহজ নয়। কিন্তু যেটা নিশ্চিত সেটা হলো, নির্বাচনী ধাক্কার কয়েক সপ্তাহের মধ্যেই তৃণমূল কংগ্রেসের অন্দরে দেখা দিল সবচেয়ে বড় বিদ্রোহ। আর এই বিদ্রোহের কেন্দ্রবিন্দুতে উঠে এলেন একজন মানুষ যার নাম আগে খুব বেশি মানুষ জানতেন না, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। 47 বছর বয়সী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবন শুরু করেছিলেন বামপন্থী ঘরানায়, পরে তৃণমূলে যোগ দেন। নির্বাচনী বিপর্যয়ের পরই জুন মাসের প্রথম সপ্তাহে ঘটনার গতি হঠাৎই দ্রুত হয়ে যায়। দল বিরোধী কার্যকলাপের অভিযোগে তৃণমূল দুজন বিধায়ককে বহিষ্কার করে, যাদের মধ্যে ছিলেন ঋতব্রত। কিন্তু বহিষ্কারের প্রতিক্রিয়ায় তিনি চুপ করে থাকেননি, বরং উল্টো দিকে হেঁটে তিনি ঘোষণা করেন তৃণমূলের বিদ্রোহী বিধায়করা তাকেই বিরোধী দলনেতা হিসেবে বেছে নিয়েছেন। এখানেই গল্পের সবচেয়ে চমকপ্রদ মোড়। রাজ্য বিধানসভার স্পিকার সেই সিদ্ধান্ত দ্রুত মেনেও নেন, অর্থাৎ প্রশাসনিকভাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় হয়ে ওঠেন বিধানসভায় তৃণমূলের স্বীকৃত মুখ। ঋতব্রত দাবি 50-এর বেশি বিধায়ক তার পাশে আছেন। স্বাভাবিকভাবেই এই নিয়োগের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় মমতার অনুগত তৃণমূল। কিন্তু বন্ধুরা, এখানেই কিন্তু কাহিনীটা একেবারে থেমে যায়নি। জুন মাসের শেষের দিকে বিদ্রোহী শিবির আরো বড় পদক্ষেপ নেয়। তারা ঘোষণা করেন দলের চেয়ারপারসনের পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাধারণ সম্পাদক পদ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হচ্ছে। হাওড়া মধ্যের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী অরূপ রায়কে করা হয় নতুন চেয়ারম্যান, আর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ 4 জনকে করা হয় সাধারণ সম্পাদক। ভাবুন তো একবার, যে মানুষটি 3 দশক ধরে দলটাকে নিজের হাতে গড়েছেন, কাগজে কলমে তাকেই সরিয়ে দেওয়ার ঘোষণা হয়ে গেল। মমতা অনুগত নেতারা এই 8 নেতাকে বেঈমান আখ্যা দিয়ে কারণ দর্শানোর নোটিশ পাঠান। কিন্তু প্রশ্নটা হলো, সাংগঠনিক শক্তি দিয়েই কি আসল প্রতিকার দলের নিয়ন্ত্রণ ধরে রাখা যাবে? কারণ ততক্ষণে বিদ্রোহীরা জানিয়ে দিয়েছেন তারা নতুন কমিটির তথ্য নির্বাচন কমিশনে জমা দেবেন। এখানেই আসল লড়াইটার সূত্রপাত। তৃণমূল কংগ্রেসের প্রতীক জোড়া ঘাসফুল 1997-98 সালে দল প্রতিষ্ঠার সময় থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক পরিচয়ের সাথে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে। এই প্রতীক, দলের নাম, দলের তহবিল, দলের সাংগঠনিক পরিচয়, এই সবকিছুর ওপরই এখন দাবি জানাচ্ছে বিদ্রোহী শিবির। তাদের যুক্তি সোজাসাপটা, দলের সংখ্যাগরিষ্ঠ বিধায়ক, বেশ কিছু প্রাক্তন মন্ত্রী, কাউন্সিলর, জেলা পরিষদ সদস্য সবাই নাকি তাদের সঙ্গে আছেন, আর সেই কারণে তারাই আসল তৃণমূল কংগ্রেস।
এই কৌশল অনেকেরই কাছে অচেনা ঠেকলেও রাজনৈতিক পর্যবেক্ষকের চোখে এটা একেবারে নতুন কিছু নয়। ঠিক এই একই কৌশল ব্যবহার করা হয়েছিল মহারাষ্ট্রে 2022 সালে শিবসেনা আর 2023 সালে জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি বা এনসিপিতে। আর সেই মিলটাই এখন এই পুরো বিতর্কের মূল কেন্দ্রবিন্দু। কারণ মহারাষ্ট্রের সেই লড়াই এখনো দেশে সর্বোচ্চ আদালতে চলছে এবং তার ফলাফল সরাসরি প্রভাব ফেলতে পারে বাংলার এই লড়াইয়ের ভবিষ্যতের ওপর। বন্ধুরা, মহারাষ্ট্রে ঠিক কি হয়েছিল আর কেন সেটা আজও এত গুরুত্বপূর্ণ সেটা আমাদের প্রথম জানতে হবে। 2022 সালে মহারাষ্ট্রে শিবসেনা দুভাগে ভেঙে যায়। একদিকে ছিলেন দলের প্রতিষ্ঠাতা বাল ঠাকরের ছেলে উদ্ধব ঠাকরে, অন্যদিকে দলের প্রভাবশালী নেতা একনাথ শিন্ডে, যিনি সংখ্যাগরিষ্ঠ বিধায়ক নিয়ে বিদ্রোহ করেন এবং শেষ পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রীও হয়ে যান। এরপর দুই পক্ষই নির্বাচন কমিশনের কাছে দলের নাম আর বিখ্যাত তীরধনুক প্রতীকের দাবি নিয়ে যান। নির্বাচন কমিশন শেষ পর্যন্ত শিন্ডে গোষ্ঠীকেই আসল শিবসেনা হিসেবে স্বীকৃতি দেয় এবং প্রতীকও তাদের হাতে তুলে দেয়। মূলত এই যুক্তিতে যে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ বিধায়কের সমর্থন তাদের সাথে ছিল। এই ধরনের চিত্র দেখা যায় জাতীয়তাবাদী কংগ্রেস পার্টিতেও, যেখানে অজিত পাওয়ার শরদ পাওয়ারের হাত থেকে দলের নাম আর প্রতীক ছিনিয়ে নেন একই যুক্তিতে বিধায়কদের সংখ্যাগরিষ্ঠতায়। কিন্তু বন্ধুরা, এখানেই মজার বিষয়টা লুকিয়ে রয়েছে। এই দুটো সিদ্ধান্তই এখন চূড়ান্ত নয়, বরং এই মুহূর্তেও দেশের সর্বোচ্চ আদালতে এই মামলাগুলো শুনানি চলছে। আর সাম্প্রতিক শুনানিগুলো বেশ চমকপ্রদ কিছু পর্যবেক্ষণ সামনেও আনছে। গত আগস্ট মাসের প্রথম সপ্তাহে সুপ্রিম কোর্টে ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ডি মোহনার বেঞ্চ শিবসেনার মামলার শুনানি করেন। আর সেখান থেকে বিচারপতি বাগচি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলেন, নির্বাচন কমিশন কি শুধু পরিষদীয় দলের সংখ্যাগরিষ্ঠতা দেখেই সিদ্ধান্ত নিতে পারে? তার পর্যবেক্ষণ ছিল এটা আসলে গোটা রাজনৈতিক দলের বিষয়, শুধু বিধানসভায় বসা কয়েকজন প্রতিনিধিদের নয়। প্রধান বিচারপতি সূর্যকান্ত একই শুনানিতে বলেন, ভবিষ্যতে এই ধরনের বিরোধ এড়াতে দলের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা ঠিক কিসের ভিত্তিতে মাপা হবে তার স্পষ্ট মানদণ্ড থাকা দরকার। বন্ধুরা, উদ্ধব ঠাকরের হয়ে সেই শুনানিতে সওয়াল করেছিলেন প্রবীণ আইনজীবী কপিল সিব্বাল। তার মূল যুক্তি ছিল দুটো স্তরে। প্রথমত, নির্বাচন কমিশনের এখতিয়ারি নেই কোনো রাজনৈতিক দলের সংবিধান কতটা গণতান্ত্রিক তা বিচার করার। দ্বিতীয়ত, তার দাবি একনাথ শিন্ডেকে দলনেতা বানিয়েছিলেন খোদ উদ্ধব ঠাকরে। আর পরে তার নেতৃত্বে যে 31 জন বিধায়ক দলবদল করেছেন, সংবিধানের 10ম তফসিল অনুযায়ী সেটাই সদস্যপদ খারিজের জন্য পর্যাপ্ত কারণ। অর্থাৎ কপিল সিব্বালের যুক্তি, নেতা বদলানোই যদি স্বাভাবিক হতো তাহলে দলত্যাগ বিরোধী আইনের কোনো অর্থই থাকতো না। এই মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা ছিল আগস্টের মাঝামাঝি সময়। আর ঠিক এই মুহূর্তেও এই বিতর্ক নিষ্পত্তির অপেক্ষায়। অর্থাৎ যে প্রশ্নের উপর বাংলার তৃণমূল বিদ্রোহী লড়াইয়ের ভবিষ্যৎ দাঁড়িয়ে, ঠিক সেই একই প্রশ্নের উত্তর এখন খুঁজছে দেশের সর্বোচ্চ আদালত মহারাষ্ট্রের প্রেক্ষাপটে। আর এই দুটো লড়াই আসলে একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িয়ে গেছে। কারণ শিবসেনা মামলায় আদালত যে মানদণ্ড ঠিক করবে সেটাই ভবিষ্যতে বাংলার প্রতীক বিতর্কেও উদাহরণ হিসেবে ব্যবহৃত হবে। এবার একটু আইনি ভিত্তিতে ফিরে আসি, কারণ পুরো বিতর্কটা বুঝতে হলে সংবিধানের 10ম তফসিল সম্পর্কে জানতেই হবে। বন্ধুরা, 1985 সালে রাজীব গান্ধীর নেতৃত্বাধীন সরকারের আমলে সংবিধানের 52তম সংশোধনীর মাধ্যমে এই তফসিল যুক্ত হয়। উদ্দেশ্য ছিল স্পষ্ট, স্বাধীনতা পরবর্তী ভারতীয় রাজনীতিতে আয়ারাম গায়ারাম সংস্কৃতি গড়ে উঠেছিল, অর্থাৎ ক্ষমতার লোভে বারবার দল বদলানোর প্রবণতা তাকে রুখে দেওয়া। এই আইন অনুযায়ী কোনো নির্বাচিত প্রতিনিধি যদি নিজের দলের হুইপ বা নির্দেশ অমান্য করে ভোট দেন বা কার্যক্রমে অংশ নেন, তাহলে তার সদস্যপদ খারিজ হয়ে যাওয়ার কথা। কিন্তু আইনটির মধ্যে একটা ব্যতিক্রমও রয়েছে। যদি পুরো দলটাই, অর্থাৎ কমপক্ষে 2/3 নির্বাচিত সদস্য একসঙ্গে অন্য কোনো দলে মিশে যান, তাহলে সেই মিলিত হওয়াকে দল ত্যাগ ধরা হয় না, ফলে সদস্যপদও খারিজ হয় না। 2003 সালে অটল বিহারী বাজপেয়ী সরকারের আমলে 91তম সংশোধনীর মাধ্যমে এই আইনকে আরো কঠোর করা হয়, যাতে ছোটখাটো সংখ্যা নিয়ে দল বদলকারী সহজে পার পেয়ে না যান। এখন প্রশ্ন হলো বন্ধুরা, এই 2/3 মাপা হবে কিসের ভিত্তিতে? শুধু বিধানসভা বা লোকসভায় বসা প্রতিনিধিদের সংখ্যা দিয়ে, নাকি দলের গোটা সাংগঠনিক কাঠামো, অর্থাৎ জাতীয় কার্যকরী কমিটি, রাজ্য কমিটি, জেলা কমিটি সব মিলিয়ে? এখানেই লুকিয়ে আছে গোটা বিতর্কের আসল কেন্দ্রবিন্দু। আর এই প্রশ্নের সহজ উত্তর এখনো পর্যন্ত নেই। যারা সংগঠন সর্বোচ্চ তত্ত্বে বিশ্বাসী তাদের যুক্তি, একটা রাজনৈতিক দল শুধু বিধানসভায় বসা কয়েকজন প্রতিনিধিদের সমষ্টি নয়, দলের ফান্ড, দলের কর্মী বাহিনী, দলের সাংগঠনিক পরিচয়, বছরের পর বছর ধরে গড়ে ওঠা রাজনৈতিক ব্র্যান্ড, সবকিছু মিলিয়েই দল। তাই কয়েকজন এমএলএ বা এমপি একসঙ্গে বেরিয়ে গেলেই আসল দলের দাবিদার হয়ে যান না, যদি না দলের কেন্দ্রীয় সাংগঠনিক নেতৃত্ব নিজেই সেই সিদ্ধান্তে সায় দেয়। কিন্তু এই যুক্তির বিপরীতেও একটা শক্তিশালী প্রতিযুক্তি আছে, যেটা আমরা এখনই দেখব।
বন্ধুরা, সংগঠন বনাম সংখ্যাগরিষ্ঠতা এই বিতর্কে জাতীয় আইনি ব্যবস্থায় বাস্তবে যেটা প্রয়োগ হয়ে এসেছে সেটা কিন্তু পুরোপুরি সংগঠন সর্বোচ্চ তত্ত্বের পক্ষে নয়। নির্বাচন কমিশনের প্রতীক আদেশ 1968 নিয়ম অনুযায়ী কোনো স্বীকৃত রাজনৈতিক দলে ভাঙন হলে কমিশন সাধারণত একটা সংখ্যাগরিষ্ঠতার পরীক্ষা প্রয়োগ করে, যেখানে দলের আইনসভা শাখা এবং সাংগঠনিক শাখা দুটোতেই কোন পক্ষের সমর্থন বেশি সেটা বিচার করা হয়। ঠিক এই নিয়মের ভিত্তিতেই মহারাষ্ট্রের শিন্ডে ও অজিত পাওয়ার প্রতীক পেয়েছিলেন, কারণ বিধায়ক সংখ্যাগরিষ্ঠতা তাদের দিকে ছিল। কলকাতা হাইকোর্টের এক অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এই বিষয়টাই স্পষ্ট করে বুঝিয়েছেন। তার ব্যাখ্যা অনুযায়ী যে কোনো সংসদীয় দলের দুটো শাখা থাকে, একটা আইনসভা শাখা যেখানে থাকেন নির্বাচিত বিধায়ক সাংসদরা, আর একটা সাংগঠনিক শাখা যেখানে থাকেন দলীয় সংগঠনের সঙ্গে যুক্ত নেতাকর্মীরা। এই দুই শাখার মধ্যে যে পক্ষের সংখ্যাগরিষ্ঠতা থাকে নির্বাচন কমিশন সাধারণত তাদেরই প্রতীক ও দলীয় নাম দিয়ে থাকে, এবং এটা দলীয় তহবিলের ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য। এই ব্যাখ্যা আসলে বাংলার প্রেক্ষাপটে একটা অস্বস্তিকর সত্যি সামনে নিয়ে আসে। যদি সত্যি বিপুল সংখ্যক বিধায়ক, প্রাক্তন মন্ত্রী, কাউন্সিলর আর জেলা পরিষদ সদস্য বিদ্রোহী শিবিরে যোগ দিয়ে থাকেন, তাহলে শুধু কেন্দ্রীয় কমিটি আমাদের হাতে বলাটাই যথেষ্ট নাও হতে পারে। প্রচলিত আইনি নজির অনুযায়ী সংখ্যাগরিষ্ঠতার প্রশ্নটা এড়িয়ে যাওয়া কিন্তু একেবারে কঠিন। কিন্তু বন্ধুরা, গল্পটা একেবারে এখানেই শেষ নয়, কারণ যেমনটা আমরা একটু আগে দেখলাম, সুপ্রিম কোর্ট নিজেই এখন এই শুধু সংখ্যাগরিষ্ঠতা তত্ত্বের সরলীকরণ নিয়ে প্রশ্ন তুলেছে। বিচারপতি বাগচির সাম্প্রতিক পর্যবেক্ষণ, নির্বাচন কমিশন যদি শুধু পরিষদীয় দলের সংখ্যা দেখে সিদ্ধান্ত নেয় সেটা ভুল হতে পারে, কারণ প্রতীক আসলে গোটা রাজনৈতিক দলের সম্পত্তি, শুধু বিধায়কের নয়। এই পর্যবেক্ষণ যদি চূড়ান্ত রায়ের রূপ নেয় তাহলে ভবিষ্যতে সংগঠন সর্বোচ্চ তত্ত্বই প্রাধান্য পেতে পারে। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো বন্ধুরা, অন্য এক শুনানিতে আবার খোদ প্রধান বিচারপতি বলছেন দলের ভেতরের গণতন্ত্র আছে কিনা সেটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। অর্থাৎ দলীয় কাঠামো কতটা এক ব্যক্তি বা পারিবারিক কেন্দ্রিক নাকি সত্যিই গণতান্ত্রিক প্রক্রিয়ায় চলে সেটাও আদালতের বিবেচনার বিষয় হয়ে উঠেছে। তাহলে এই মুহূর্তে সৎ উত্তরটা কি? সততার সঙ্গে বলতে গেলে এই প্রশ্নের কোনো একরৈখিক নিশ্চিত উত্তর এখনো কারুর কাছে নেই। প্রতিষ্ঠিত নজির বলছে সংখ্যাগরিষ্ঠতার পরীক্ষাই মূল মাপকাঠি, কিন্তু সুপ্রিম কোর্ট এখন সেই মাপকাঠিকেই নতুন করে যাচাইও করছে। বাংলার প্রতীক বিতর্কের ভবিষ্যৎ আসলে ঝুলে আছে এই অমীমাংসিত প্রশ্নের ওপরে। শুধু প্রতীক বিতর্ক নয়, এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের আইনি লড়াই একসঙ্গে একাধিক ফ্রন্টে চলছে, আর প্রতিটার নিজস্ব যথেষ্ট গুরুত্ব রয়েছে। প্রথম ফ্রন্ট দলীয় তহবিল। তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত একটি মামলা সম্প্রতি সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ শুনানি হয়েছে। দলের প্রশাসনিক খরচ চালানোর জন্য প্রশাসকের নিয়ন্ত্রণে থাকা অ্যাকাউন্ট থেকে অর্থ ব্যবহারের অনুমতি চাওয়া হলেও আদালত তাৎক্ষণিক স্বস্তি একেবারে দেয়নি, বরং এনফোর্সমেন্ট ডিরেক্টরের কাছে বিস্তারিত অবস্থান জানতে চেয়েছে। এই মামলায় তৃণমূলের পক্ষে সওয়াল করছেন প্রবীণ আইনজীবী কপিল সিকবাল। অর্থাৎ এখানে লক্ষণীয়, যে আইনজীবী মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের হয়ে লড়ছেন সংখ্যাগরিষ্ঠতার বিরুদ্ধে সংগঠনের যুক্তি দিয়ে, সেই একই আইনজীবী বাংলায় লড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে দলীয় তহবিল রক্ষার লড়াইয়ে। কর্মীদের বেতন দেওয়া থেকে শুরু করে নিয়মিত প্রশাসনিক খরচ সবকিছুই দলের হাতে টাকা না থাকায় থমকে যাচ্ছে বলে আদালতে জানানো হয়েছে। দ্বিতীয় ফ্রন্ট সংসদে সাংসদদের অযোগ্যতার প্রশ্ন। এটা সবচেয়ে সাম্প্রতিক এবং সবচেয়ে নাটকীয় ঘটনা। জানা যাচ্ছে তৃণমূলের প্রায় 20 জন লোকসভা সাংসদ দল ছেড়ে ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি বা এনসিপিআই নামে একটা নতুন দলে যোগদানের কথা প্রকাশ্যে ঘোষণা করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যুক্তি, দল ত্যাগ বিরোধী আইন অনুযায়ী তাদের সাংসদ পদ অবিলম্বে খারিজ করা হওয়া উচিত। কিন্তু জুন মাসে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে এই মর্মে আবেদন জমা দেওয়ার পরেও কোনো শুনানি বা পদক্ষেপ হয়নি বলে অভিযোগ উঠছে। উল্টে সংসদে এই বিদ্রোহী সাংসদদের আসন এগিয়ে দেওয়া হয়েছে আর আদি তৃণমূল সাংসদদের পেছনের সারিতে ঠেলে দেওয়া হয়েছে, যা প্রতীকীভাবে অনেক কিছুই বলে দেয়। যদিও স্পিকার আনুষ্ঠানিকভাবে এখনো দলবদল স্বীকৃতি দেননি। এই অচলাবস্থার প্রতিবাদে আগস্ট মাসের 17 তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন স্পিকারের বিরুদ্ধে দ্রুত সিদ্ধান্তের দাবি নিয়ে। বন্ধুরা, অন্যদিকে আবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এই পদক্ষেপের পেছনে একটা গভীর রাজনৈতিক ষড়যন্ত্র দেখছেন বলে জানিয়েছেন। অর্থাৎ এখানেও দুই পক্ষের বয়ান সরাসরি সাংঘর্ষিক। তৃতীয় ফ্রন্ট খোদ প্রতীক ও দলীয় নামের লড়াই। জুলাই মাসের 21 তারিখে শহীদ দিবসের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ঘোষণা করেছেন দলের প্রতি কোনোভাবেই হাতছাড়া হতে দেবেন না। প্রয়োজনে দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত তিনি লড়াইটাকে চালিয়ে নিয়ে যাবেন।
তার বক্তব্যের সারমর্ম ছিল তৃণমূলের পরিচয় শুধু কাগজে কলমের প্রতীকে নয়, মানুষের হৃদয়ে গাঁথা। অন্যদিকে বিদ্রোহ শিবির ও নির্বাচন কমিশনে প্রয়োজনীয় নথি জমা দিয়েছে বলে দাবি করছে এবং তারাও প্রয়োজনে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার কথাও বলছে। বন্ধুরা, ঠিক একই কৌশল কিন্তু ব্যবহার হয়েছিল মহারাষ্ট্রে বিজেপির সমর্থনে। যদিও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিজেপির সরাসরি ভূমিকা নিয়ে কোনোরূপ প্রমাণিত সিদ্ধান্তে পৌঁছানো এখনো পর্যন্ত কঠিন এবং এই অভিযোগও রাজনৈতিক বিতর্কের অংশ। তিনটে ফ্রন্টেই একটা মিল কিন্তু যথেষ্ট লক্ষণীয়। প্রতিটা লড়াইয়ের চূড়ান্ত ফলাফল এখনো অনিশ্চিত এবং প্রতিটা একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িয়ে। তহবিলের লড়াই দলের দৈনিক কার্যক্রম চালানোর সামর্থ্য নির্বাহ করবে, সাংসদ অযোগ্যতার লড়াই সংসদে শক্তির ভারসাম্য ঠিক করবে, আর প্রতীকের লড়াই নির্ধারণ করবে আগামী নির্বাচনে ভোটারদের কাছে কোন প্রতীক পৌঁছাবে। তো বন্ধুরা, এই মুহূর্তে এই পুরো ঘটনাটা হয়তো অনেকের কাছেই মনে হতে পারে বাংলার আঞ্চলিক রাজনীতির একটা অধ্যায়, কিন্তু বাস্তবে সেটা আসলে অনেক বড় একটা প্রশ্নের অংশ। জাতীয় গণতন্ত্রে আঞ্চলিক দলগুলোর ভবিষ্যৎ কাঠামো কেমন হবে সেই প্রশ্নের অংশ। গত এক দশকে ভারতের একের পর এক আঞ্চলিক দল ঠিক একই ধরনের সংকটের মুখোমুখি হয়েছে। শিবসেনা, এনসিপি আর এখন সম্ভবত তৃণমূল কংগ্রেসও। প্রতিটা ক্ষেত্রেই প্যাটার্নটা প্রায় একই রকম। একটা শক্তিশালী কেন্দ্রীয় নেতৃত্বের অধীনে গড়ে ওঠা দল নির্বাচনী ধাক্কা বা রাজনৈতিক চাপের মুখে ভেঙে যাওয়া, তারপর সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে দল ও প্রতীক দখলের লড়াই। এই প্যাটার্নের পেছনে যেমন আছে দলগুলোর নিজস্ব অভ্যন্তরীণ সমস্যা, অতিরিক্ত কেন্দ্রীকরণ, পারিবারিক নিয়ন্ত্রণ, অভ্যন্তরীণ গণতন্ত্রের ঘাটতি, তেমনি আছে জাতীয় স্তরের রাজনৈতিক প্রতিযোগিতার কৌশলগত দিকও, যা নিয়ে বিভিন্ন পক্ষের বিভিন্ন বক্তব্য রয়েছে। আর ঠিক এই কারণেই বন্ধুরা, সুপ্রিম কোর্টের সাম্প্রতিক পর্যবেক্ষণগুলো এতটাই গুরুত্বপূর্ণ। যদি আদালত শেষ পর্যন্ত এই নীতিতে পৌঁছায় যে শুধু বিধায়ক বা সাংসদের সংখ্যাগরিষ্ঠতা দিয়ে একটা রাজনৈতিক দলের মালিকানা নির্ধারণ করা যাবে না, বরং সাংগঠনিক কাঠামোর মতো গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করতে হবে, তাহলে এটা শুধু শিবসেনা বা তৃণমূলের জন্য নয়, ভারতের প্রতিটা আঞ্চলিক দলের জন্যই একটা নতুন সুরক্ষা কবচ তৈরি করবে। উল্টো দিকে যদি আদালত সংখ্যাগরিষ্ঠতার নীতিকেই মূল মাপকাঠি হিসেবে বহাল রাখে, তাহলে ভবিষ্যতে যে কোনো দলের মধ্যেই বড় ধরনের বিভাজন তৈরি করে দল দখলের কৌশলও আরো সহজ হয়ে উঠতে পারে। এই কারণেই আগামী কয়েক মাস শুধু বাংলার রাজনীতির জন্য একেবারে নয়, গোটা ভারতীয় সংসদীয় গণতন্ত্রের কাঠামোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে যাচ্ছে। তাহলে বন্ধুরা, এবার ফিরে আসি একেবারে শুরুর প্রশ্নে। কয়েকজন বিধায়ক বা সাংসদ একসঙ্গে হাত তুললেই কি একটা রাজনৈতিক দলের মালিকানা বদলে যায়? সৎভাবে বলতে গেলে আজকের ভারতীয় আইনি ব্যবস্থায় এই প্রশ্নের কোনো একরৈখিক উত্তর কিন্তু নেই। প্রাতিষ্ঠানিক নজির সংখ্যাগরিষ্ঠতার পরীক্ষার পক্ষে কথা বলে, কিন্তু সুপ্রিম কোর্ট নিজেই এখন সেই নজিরকে প্রশ্নবিদ্ধ করছে। মমতা বন্দ্যোপাধ্যায় শিবির যেমন সাংগঠনিক নিয়ন্ত্রণের যুক্তি দিয়ে লড়ছে, তেমনই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিদ্রোহী শিবির সংখ্যাগরিষ্ঠতার দাবি নিয়ে সমান জোরের সঙ্গে এগোচ্ছে। আর মাঝখানে বসে আছে দেশের সর্বোচ্চ আদালত, যার সামনে একই সঙ্গে ঝুলছে মহারাষ্ট্র আর বাংলা, দুই রাজ্যের দুটো প্রায় সমান্তরাল লড়াই। এটা শুধু একটা রাজনৈতিক নাটক নয়, এটা জাতীয় গণতন্ত্রের একটা মৌলিক প্রশ্নের পরীক্ষা। বন্ধুরা, একটা রাজনৈতিক দল আসলে কার? যারা ভোটে জেতেন তাদের, নাকি যারা বছরের পর বছর সংগঠন গড়েন তাদের? এই প্রশ্নের উত্তর যেদিন সুপ্রিম কোর্ট চূড়ান্তভাবে দেবেন, সেদিন শুধু মমতা বন্দ্যোপাধ্যায় বা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ নয়, পাল্টে যেতে পারে ভারতের গোটা আঞ্চলিক দলীয় রাজনীতির নিয়ম কানুন। আপনার কি মনে হয়, সংখ্যাগরিষ্ঠতাই কি একটা দলের আসল পরিচয় ঠিক করে দেওয়া উচিত, নাকি সাংগঠনিক ঐতিহ্যই শেষ কথা বলা উচিত? কমেন্টে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।